আসসালামু আলাইকুম মাই ডিয়ার কিউটিস। অনেক লম্বা একটা ব্রেক নিলাম, তাই না? তোমাদের কাউকে কিছু না জানিয়ে। আই এম সো সরি হানি। এখন থেকে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করব। কেউ মন খারাপ করো না। প্রিয় প্রণয়িনী, পর্ব সংখ্যা 53 প্রথম অংশ। গালে হাত দিয়ে নিশ্চুপ বসে আছে নুসরাত, পা দুটো তুলে রাখা সামনে ডিসপ্লের উপরে। ক্যাশ কাউন্টারে বিল করছে তিনজন কালো কাপড় পরিহিত মেয়ে স্টাফ। তিনতলা বিশিষ্ট সৈয়দ চয়েসের লোকজনের সংখ্যা কম নয়, 30-এর অধিক। সিলেটে মোট 3টি শোরুম তাদের। আজ নাসির সাহেবের নিজস্ব শোরুমে এসেছে নুসরাত। ভদ্রলোক তাকে সবকিছু দেখতে বলে কারখানায় যাচ্ছেন বলে হেরে দুলে চলে গিয়েছেন। ঘণ্টাখানিকের ভেতরে কয়েকজন ভিআইপি কাস্টমারও এসেছে। বসে বসে মাছি মারা ছাড়া নুসরাতের তেমন কোনো কাজ নেই। আসার পর থেকে ক্লোথ কর্নার, ব্র্যান্ড কর্নার আর অ্যাক্সেসরিজ কর্নার থেকে কয়েক ধরনের জিনিস আত্মসাৎ করে ফেলেছে। বেশিরভাগ জিনিস সেলিনের নিয়েছে। সহজে খুঁজে পাওয়া যায় না, তাই নিজের হাতের ব্যাগটা একটু চেক করে নিল নুসরাত। সেলিনের পারফিউমটা বের করে একটু আশেপাশে এয়ার ফ্রেশনার মতো স্প্রে করে জায়েনকে কল লাগালো। কাউকে জ্বালানোর জন্য খুঁজে না পাওয়ায় জায়েনকে এই মুহূর্তে সব থেকে প্রয়োজনীয় ব্যক্তিটা মনে হলো নুসরাতের নিকট। অডিও কল দেয়নি, ভিডিও কল দিয়েছে। ঘড়ির কাঁটার সময় দেখে নিল, 5টা বাজছে। একবার চোখও পড়ল তারিখের দিকে, 1 সেপ্টেম্বরের ঘরে আটকে। আসসালামু আলাইকুম। নুসরাতের ভাবনার সুতো ছিঁড়ল জায়েনের সালামে। গম্ভীর স্বরটা গমগম করে ভাসল আশেপাশে। নুসরাত নিজেও সালামের উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জায়েন ক্যামেরা থেকে দূরে দাঁড়ানো, বলল, আলহামদুলিল্লাহ ভালো। আমাকে কল দেওয়ার কারণ কি? নুসরাত বিগলিত হাসল, কপালে মেসেজ করতে করতে বলল, আমি কিছু একটা ভাবছিলাম। কথা বলে থামল। জায়েন আগ্রহ নিয়ে চেয়ে আছে তার দিকে। নুসরাত বলতে শুরু করলো, ভাবছিলাম আপনার লাইফের ফার্স্ট লাভ কি? জায়েন হাসল, ফিসফিস করে উত্তর দিল, আপনার বোন। নুসরাত 2 হাত 2 দিকে নাড়িয়ে উঠে দাঁড়ালো। উত্তরটা যেন গোনায় ধরলই না। ঘুরিয়ে পেঁচিয়ে একই প্রশ্ন করল, ভাবুন, ইশরাত আপনার জীবনে নেই। ইশরাতকে ভুলে যান। জায়েন ভাই, এবার বলুন আপনার লাইফের ফার্স্ট লাভ কে? জায়েন 2 পাশে মাথা নাড়িয়ে না করল। নুসরাতকে বলল, তাহলে এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। নুসরাত জোর দিল তার কথায়, প্লিজ জায়েন ভাই, প্লিজ উত্তর দিন। ইশরাতকে ভুলে যান আর ফার্স্ট লাভ কে বলুন। জায়েন উত্তর দিতে সময় নিল। মোবাইলের দিকে ঝুঁকে এসে ভারী গলায় বলে উঠল, এই দেহে প্রাণ থাকতে আপনার বোনকে ভোলা আমার দ্বারা সম্ভব না। আমার জীবনের প্রথম ও শেষ ভালোবাসা আমার স্ত্রী, আমার সহধর্মিণী ইশরাত। ও না থাকলে আমিও থাকবো না এই পৃথিবীতে। ব্যাস, কথা শেষ। নুসরাত জায়েনের এইসব সাহিত্যিক কথা শুনে ভীষণ বিরক্ত হলো। নাকও কুচকালো। সামান্য হিংসের গন্ধ তার আশেপাশে ছড়াতে লাগলো। এমন কথা তো আজ পর্যন্ত তাকে কেউ বলেনি। তাহলে ইশরাতকে কেন বলবে এই বেটা? তাই খেকিয়ে উঠে বলল, কি মিয়া তখন থেকে বোন বোন লাগিয়ে আছেন কেন? বোন ছাড়া কি আর কাউকে ভালোবাসেননি? চোখ তুলে তাকাননি? জন্মের পর থেকে বিদেশ থাকছেন, তারপরও ইশরাত কিভাবে আপনার ফার্স্ট লাভ হয়? সত্যি করে বলুন জায়েন ভাই, আমাদের সাথে মজা নিচ্ছেন না তো? আপনারা তো ভালো মানুষই আমি মেনে নিতে পারছি না। জায়েন নুসরাতের কথার বিপরীতে শান্ত থাকলো। উত্তর দিল, আমি খারাপ হলে আপনার বাবা আমার সাথে ইশরাতের বিয়ে দিত? নুসরাত মাথা দুলালো, তারপর আবারও খ্যাক খ্যাক করে ওঠে, তাহলে আপনি তো পিওর ইনটেক মাল। জায়েন ভুরু কুচকালো। অদ্ভুত মুখে কিছুক্ষণ নুসরাতের আগাগোড়া পরখ করে জানতে চাইল, হোয়াট ডু ইউ মিন বাই পিওর ইনটেক মাল? আমাকে কি মাল মনে হয় আপনার? কোন দিক থেকে? নুসরাত মুখ বাঁকালো বিতৃষ্ণা নিয়ে। এই জায়েন ভাই যে পিওর মাল তা আগেই বুঝেছিল, তবুও একটু ঘাটতে ইচ্ছে করলো। জায়েন ফোন রাখার জন্য তাড়া দিয়ে বলল, তাহলে ফোন রাখি, ভালো থাকুন। নুসরাত থামলো, জায়েনকে হাত দিয়ে থামালো। মুখ দিয়ে বিরক্তর সাথে বলল, আরে দাঁড়ান মিয়া, কথা শেষ হয়নি। জায়েন গম্ভীর আদলে দেখল নুসরাতকে, ভুরু উচালো, জানতে চাইল, শেষ কথা কি? জায়েনকে জ্বালানোর জন্য শেষ একটা কথা বলে ঝটপট ফোন রেখে দিবে ভাবলো, তাই আগে অনুমতি নিয়ে বলতে শুরু করলো, শুনুন জায়েন ভাই,
অনেকদিন ধরে আপনাকে একটা কথা বলবো, বলা হয়নি। জায়েন আগ্রহ নিয়ে শোনার জন্য বসে আছে যেন। নুসরাত সময় নিল কতক্ষণ কথা বলার জন্য। কতবার বলল, পুরুষ মানুষকে চাপদারি আর শ্যামলা রঙে বেশি মানায়, এমন সুন্দর মানায় না। এটা বলার জন্যই কল দিয়েছিলাম আপনাকে। হুদাই এতক্ষণ হাঁসের ঠ্যাং বগের ঠ্যাং বলে গল্প করছিলাম সঠিক সময় আসার জন্য। গা জ্বালিয়ে দেওয়া কথা শেষে ফোন রাখতে চাইল তাড়াহুড়া করে নুসরাত। জায়েন রাখতে দিল না। বিন্দুমাত্র ছাড় না দিয়ে সেও কথার বিপরীতে একই টনে বলে উঠল, মেয়ে মানুষকে শ্যামলা হতে নেই। তার উপর আপনার জবান তো কেচির মতো ক্যাচক্যাচ করে। কেউ তো বিয়েই করবে না, কার গলায় ঝুলবেন? নুসরাত কথা মাটিতে পড়তে দিল না, একদম ধরাম করে তুলে জাইনের গায়ে ছুঁড়ে মারল যেন। যে বিয়ে করার সে তো করেই নিয়েছে বহু পূর্বে। তাছাড়া কাউকে না পেলে আপনার হাদারাম বলদ ভাইয়ের গলায় ঝুলবো ফুলের মালা হয়ে। কথা শেষ করে গট করে ফোন কেটে দিল। অতঃপর হু হু করে হাসতে লাগলো। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আলমগীর সাহেবের সাথে বর্তমান বাজারে সেল মার্কেট নিয়ে কথা বলছিল। গত বছরের তুলনায় এই বছর লাভ কতটুকু হয়েছে, গত মাসে কি সেলের তুলনায় এই মাসের সেল কতটুকু বেশি, এসব জানতে চাইল। সব শেষে কোন ব্র্যান্ডের স্টক আনতে হবে শোরুমে, কি কি চেঞ্জ করতে হবে তা নিয়ে দীর্ঘ আলাপ হলো। দুজনের ভেতরে আলাপ জমে উঠল কয়েক মিনিটের ব্যবধানে। আলমগীর সাহেবের কাছ থেকে হাতের মাসিক রিপোর্ট এনে দেখছিল মনোযোগ সহকারে নুসরাত। সহযোগী ম্যানেজার আবির বারবার এসে তাদের কথা বলার মধ্যে হাত ঢোকানোর প্রচেষ্টা করছিল। নুসরাত বেশ কতক্ষণ খেয়াল করলো তা, বিরক্ত হলো। কথার মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করায় মনোযোগ বিনষ্ট হচ্ছে তার, তবুও মনোযোগ ধরে রাখার চেষ্টা করলো। সহকারী ম্যানেজার আলমগীর বলছিলেন, একজন ভিআইপি কাস্টমার আজ ক্যালের ব্যাগ খোঁজ করছিল। আমাদের শোরুমে ক্যালের ব্যাগের কোনো স্টক পাওয়া যায়নি। নুসরাত ঠোঁট টিপল, বলল, ক্যালের ব্যাগ পাওয়া মুশকিল বটে আলমগীর সাহেব। আমার নিজের কাছে মাত্র 2টা আছে। ভিআইপি কার্ড লাগে এর জন্য। অনেক কষ্টে আমি নিজেও কালেক্ট করেছি ওগুলো। ভদ্রলোক নিজেও নুসরাতের কথা বুঝে মাথা দোলালেন। বললেন, লুই ভিটনের শিপমেন্ট আনতে চাচ্ছিলেন না আপনারা? ওইটা আসবে কবে ম্যাম? নুসরাত নিজের ল্যাপটপ বের করলো ব্যাগ থেকে। ডিসপ্লের ওপর সেটা রেখে মেল চেক করলো। বলল, শিপমেন্ট আসতে সময় লাগবে, 6 মাসেরও অধিক। তাড়াতাড়ি পাওয়া যাবে না। নুসরাতের কথায় কেটে দিতে চাইল আবির। নুসরাত কোনো সুযোগ দিল না। জিজ্ঞেস করলো সে, সৈয়দ চয়েসের নতুন কাপড় কবে বাজারে লঞ্চ হবে? আবির সুযোগ পেয়ে ঝটপট করে বলে উঠল, এখনো তারিখ ঠিক হয়নি ম্যাম। আনোয়ার সাহেব ধমক দিলেন, খাদে নামানো কণ্ঠে বললেন, তুমি বেশি জানো আবির? অতঃপর নুসরাতের দিকে তাকিয়ে বললেন, আগামী মাসের 18 তারিখে লঞ্চ হবে ম্যাম। নুসরাত একবার গা শিহরণ দৃষ্টিতে আবিরকে দেখে নিল উপর নিচ। আনোয়ার সাহেবকে বর্তমান বাজার মার্কেট সম্পর্কে ধারণা দিতে লাগলেন। তার কথার মধ্যেই আবার আবির বা হাত ঢোকালো। নুসরাত চোখ গরম করে দেখল তাকে। একসময় নিজের ধৈর্য খুইয়ে চেঁচিয়ে উঠতে নিয়েও দাঁত চেপে মুখ আটকালো। মেকি হাসার চেষ্টা করে দাঁতে দাঁত পিষল। আশেপাশে চোখ বলিয়ে নিয়ে অশরীরীদের মতো হিস হিসিয়ে উঠে অতর্কিত গলায় গালি দিয়ে বসল, মাদার চোতের বাচ্চা, আরেকবার যদি আমার কথার ভেতরে তোর ল্যারের বা হাত ঢোকানোর চেষ্টা করেছিস তাহলে পশ্চাৎ দেশে লাথি দিয়ে সুয়েজের বাইরে ফেলে আসবো। মোটেও হুমকি ধমকি দিচ্ছি না আমি তোকে, লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। নেক্সট টাইম কথা বলবো না, উপরে ফেলবো, গট ইট? নাসির মঞ্জিলের ড্রয়িং রুমে ঠোঁটের কোণে কুচিল হাসি ঝুলিয়ে বসে আছে নাহিয়ান। সাদা পাঞ্জাবি বলিষ্ঠ দেহের ভাজে ভাজে সেটে আছে। নিয়মিত যে শারীরিক ব্যায়াম করা হয় এই দেহ কাঠামো পেতে ভীষণ কসরত করতে হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। রুষ্টপুষ্ট দেহের নাহিয়ান ড্রয়িং রুমে সাদার মধ্যে গোল্ডেন কারুকাজ খচিত সোফায় রাজকীয় ভঙ্গিমায় বসে আছে। হাতে কফির কাপ, মেপে মেপে কাপে চুমুক বসাচ্ছে। একটু এদিক সেদিক হচ্ছে না তার দৃষ্টি। ভীষণ মনোযোগ সহকারে কাপের কফিটুকু পান করছে। নিজের দিকে নাসির সাহেবের জহুরে নজর অনুভব করতে পেরেই চোখ তুলে তাকালো সম্মুখে। তার দিকে সূক্ষ্ম চোখে তাকিয়ে থাকতে দেখে হাসলো ঠোঁটের কোণ বাঁকিয়ে। ভদ্রভঙ্গিতে সালাম দিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছেন আঙ্কেল? শরীর ভালো আছে আপনার? নাহিয়ানের সেই ক্ষীণ আওয়াজ ড্রয়িং রুমে ঝংকার তুলল যেন। থেকে থেকে
কাঁপলো গম গম করে আওয়াজের ভারে। নাসির সাহেব খেয়াল করলেন ছেলেটার কথায় অতিরিক্ত চোরামি জোচ্চুরি নেই, সাধারণভাবেই কথা বলছে, চোখে চোখ রাখছে মেপে মেপে। নিজের আত্মবিশ্বাসী ভঙ্গিমা প্রকাশ করতে চাইছে না, তবুও না চাইতেও ফুটে উঠছে চোখের আকার আকৃতির পরিবর্তনে। নাসির সাহেব দেখলেন ছেলেটাকে সময় নিয়ে ভদ্রতার খাতিরে প্রশ্নের উত্তর দিলেন, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? নাহিয়ানের চোখের পাতা কিছুটা কাঁপলো, কি হয়তো কাঁপলো, সময় নিল উত্তর দিতে। নাসির সাহেব তাড়া দিলেন না উত্তর দেওয়ার জন্য। নাহিয়ান এক একটা শ্বাস প্রশ্বাসের গতি যেন তিনি দূরে বসে গুনে ফেলছেন। সে নিজেকে সামলে নিয়ে উত্তর দিল ভীষণ শান্ত স্বরে, আলহামদুলিল্লাহ। সরাসরি কথা পারলেন নাসির সাহেব। কি কারণে এই গরিবের ঘরে আপনার পায়ের ধুলো পড়েছে তা কি আমি জানতে পারি? নাহিয়ান আশপাশ দেখল, খুঁজলো কাউকে হয়তো। প্রশ্নের উত্তর দেওয়ায় তারা দেখা গেল না। নাসির সাহেব তার তাকঝাক দেখে বললেন, আপনি যাকে খুঁজছেন সে আজ বাড়িতে নেই। তড়াক করে না চাইতেও প্রশ্ন করে বসল নাহিয়ান, কেন? সহজ কণ্ঠে ভদ্রলোক স্বীকারোক্তি দিলেন, আপনি আসছেন শুনেই বাহিরে গিয়েছেন। তা বলেন না, আমার বাড়িতে আপনার মতো বড় লোকের পা পড়ল কিভাবে? নাহিয়ান হাসলো ঠোঁট এলিয়ে, বলল, আপনি জানেন আঙ্কেল। তা কেন বা কোন কারণে? কথা আটকে গেল মাঝখানে। এতক্ষণ ঝরঝরে কথা বললেও এখন তার মধ্যে তীব্র সংকোচবোধ আবহাওয়া পেলেন নাজমিন বেগম। তাই সামনের সেন্টার টেবিল থেকে পানির গ্লাস এগিয়ে দিয়ে বললেন, পানি নিন আব্বা। নাহিয়ানের পানি নেওয়ার জন্য বাড়ানো হাত থমকালো, বজ্রপাতের মতো তার হৃদয় চমকালো। থমকালো দুই চোখ। তখনও গ্লাস বাড়িয়ে রেখেছেন নাজমিন বেগম, ইশারায় নিতে বলছেন। নাহিয়ান পানিটুকু নিয়ে এক চুমুকে খেতে নিয়ে বড়সড় বিষম খেল। তা দেখে নিজের জায়গা থেকে উঠে এসে পিঠে চাপড় বসালেন ভদ্রমহিলা। স্বামীর চোখ রাঙানি অবজ্ঞা করে বললেন, তাড়াহুড়া করছেন কেন আপনি? আস্তে ধীরে পানি খান। স্ত্রীর এমন অন্যের ছেলের জন্য দরদ উতলে পড়তে দেখে বিরক্ত হলো নাসির সাহেব। কঠোর কণ্ঠে আদেশ দিলেন, নাজবিন, ওর থেকে দূরে সরে আসো। স্বামীর কথায় ঘাড় ঘুরিয়ে তাকালেন। একবার নাহিয়ানের চেহারা দেখলেন, অস্বস্তিতে ঘাট হয়ে গিয়ে মুখ একটুখানি হয়ে গিয়েছে। নাজমিন বেগম ভেবে পেলেন না তাকে দেখে এত অস্বস্তি হওয়ার কারণ কি। কারণের রহস্য উদ্ঘাটনে নামলেন না। পরে ভাবলেন নাসির সাহেবের আদেশ মান্য করে আবার তার পাশে গিয়ে বসলেন। নাহিয়ান পানিতে চুমুক বসাতেই নাসির সাহেব জিজ্ঞেস করলেন, খ্রিস্টান থেকে আপনারা মুসলিম হলেন কবে নাগাদ? আরেকটা অতর্কিত প্রশ্ন। নাহিয়ান নিজের পানিটুকু আর খেতে পারল না আরাম করে। এই পরিবারের মানুষকে যতটা সহজ ভেবেছিল সে, ততটা না। তাই কুই কুই করে কাশতে কাশতে বলল, জি কি বললেন বুঝিনি। কথা কাটানোর জন্য না বোঝার ভান করল। নাসির সাহেব আবার জিজ্ঞেস করলেন, খ্রিস্টান ছিলেন না তোমার দাদা বাবা, কবে নাগাদ মুসলিম হলেন জিজ্ঞেস করলাম। নাহিয়ান ঢোক গিলল। এর ভেতরেই খবর জানলেন কি করে ভদ্রলোক, ভেবে পেল না সে। অতপর সময় নিয়ে প্রশ্নের উত্তর দিল, বছরখানেক পূর্বে। নাসির সাহেব প্রশ্নের ভান ছুড়ে দিলেন, যখন নুসরাতের সাথে আপনার প্রথম দেখা হয়েছিল? নাহিয়ান মাথা দোলালো, অবাক কণ্ঠে জানতে চাইল, আপনি কিভাবে সেটা জানলেন? নুসরাত? নাসির সাহেব দাড়ি টেনে দিলেন নাহিয়ানের কথায়, বললেন, আমি আমার মেয়ের ব্যাপারে আপনার থেকে অধিক জানি নাহিয়ান। আমি ওর বাবা, আপনি নন। বিমর্ষ চেহারায় নাহিয়ান বসে রইল। নাসির সাহেব আবার বললেন, আমরা মেইন পয়েন্ট রেখে অন্যদিকে চলে যাচ্ছি, মেইন পয়েন্টে আসি। কেন এসেছেন এখানে? কারণটা স্পষ্ট বললে সুবিধা হয়। নাহিয়ান শান্ত ভঙ্গিমায় বলে উঠল, আমি বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। পরিবারের সাথে কেউ নেই? জি না। পরিবার ছাড়া আসা পাত্রের কাছে আমি মেয়ে দেব কি করে? নাহিয়ান ভারী গলায় বলে উঠল, যেইভাবে বড় মেয়ে বিয়ে দিয়েছেন। সামান্য ভরকালেন নাসির সাহেব, তবুও তার চেহারায় দৃশ্যমান হলো না। আবারও শুধালেন, আপনার পরিবারের কেউ না থাকলে আমি কার ভরসায় আমার মেয়েকে দিব আপনাকে? নাহিয়ানের ভরাট স্বর বাড়ি খেল চারিপাশে, আমার ভরসায়। যেহেতু বিয়েটা আমি করব আপনার মেয়েকে, সেহেতু আমার ভরসায় বিয়ে দেবেন, আমার পরিবারের নয়।
নাসির সাহেব মাথা দোলালেন, কণ্ঠ কঠিন করলেন। নমনীয়তার ছিটেফোঁটা নেই। আপনি যদি কখনো তাকে ছেড়ে দেন, তাহলে আপনি আমার এই জবান কেটে নেবেন, যে জবান দিয়ে আমি আপনার কাছে আপনার মেয়ে চাইতে এসেছি। নাসির সাহেব হাসলেন সামান্য, সহসা ভুরু উঁচিয়ে জানতে চাইলেন, আমি মত দিয়ে দিলেও যাকে বিয়ে করতে আসছেন সে কি মত দেবে? নাহিয়ান মাথা ঝুঁকিয়ে হাসল, বলল, তার দায়িত্ব আপনি আমার উপর ছেড়ে দিন, আমি ওনাকে বুঝিয়ে ফেলবো। বোঝাতে পারলেই ভালো। নাসির সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। নিশ্চুপতা চেপে ধরল ড্রয়িং রুমে। নাজমিন বেগম এবার প্রশ্ন ছুড়লেন নাহিয়ানের উদ্দেশ্যে, আমাদের ব্যাপারে সব জেনে এসেছেন আপনি? নাহিয়ান ছোট্ট করে উত্তর দিল, জি। নাজমিন বেগম আবারও একই প্রশ্ন করল, সব তো? একদম অতীত থেকে বর্তমান? নাহিয়ান সরাসরি বলে উঠল, মিস নুসরাতের ছোটবেলায় বিয়েটা নিয়ে কি আপনি আমাকে জিজ্ঞেস করছেন? হ্যাঁ। অতঃপর ঠোঁট টিপে আশ্চর্যজনিত কণ্ঠে বলে উঠল, তাহলে আপনি জানেন? নাহিয়ান মাথা দোলালো, বলল, ভালো করেই খোঁজ নেওয়ায় বের হয়েছিল, অতটা ভেতরের খবর কেউই জানে না। নাসির সাহেবের ভুরু জোড়ার মাঝখানে ভাঁজ ফেলে তাকে প্রশ্ন করল, তাহলে আপনি জানলেন কেমন করে? নাহিয়ান মুখ ফুসকে বলে ফেলল, যেই ইমাম বিয়ে পড়িয়েছিল তাকে তুলে নিয়ে গিয়ে কথা আদায় করেছি। বলা শেষে বুঝলো কি ভুলটাই না করেছে। নাসির সাহেব তাকে কঠিন দৃষ্টিতে দেখছেন। আকস্মিক ধমক দিয়ে উঠলেন, তাহলে আপনিই সেদিন অপহরণ করেছিলেন মসজিদের ইমামকে? অসভ্য! ভদ্রলোকের বকা দেওয়া যেন নাহিয়ানের গোনায় ধরল না, মাছে তাড়ানোর ভঙ্গিতে উড়িয়ে দিল। নাজমিন বেগম স্বামীকে আর কিছু বলার সুযোগ না দিয়ে শুধালেন, কপালে কি হয়েছে তোমার বাবা? নাহিয়ান হাত দিয়ে স্পর্শ করল ব্যান্ডেজ করা জায়গাটা। তখনই ধূপধাপ পায়ের আওয়াজ তুলে বাড়ির ভেতরে প্রবেশ করলো কেউ। মাথা ঘুরিয়ে নাহিয়ান তাকালো, অতঃপর হাসলো। হাতের ঘড়ির দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, পারফেক্ট টাইমিং আপনার, মিস্টার আরশ। নাসির সাহেবের পাশ ঘেঁষে বসলো আরশ, ভুরু উঁচিয়ে তাকিয়ে আছে এদিকেই। নাহিয়ান তা খেয়াল করে নিরুদ্বেগ কণ্ঠে বলে উঠল, একটা পাগলা কুত্তা তেড়ে এসেছিল। বলেই থামলো। নাজমিন বেগম চোখ গোল গোল করে জানতে চাইল, তারপর কি হলো? নাহিয়ান হেসে আরশের পানে আর চোখে তাকালো, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। পাগলা কুত্তার কামড়ের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য দৌড় দিলাম। পিছু এমনভাবে নিল, হঠাৎ উষ্টা খেয়ে রাস্তায় পড়লাম। ততক্ষণে মাথা ফেটে গিয়েছে। উঠে বসে নিজেকে ঠিকঠাক করার আগে খেয়াল করলাম উষ্টা খেয়ে এমনি এমনি পড়েনি। পাগলা কুত্তার আরেকটা পাগল বন্ধু আমার ল্যাং মেরে ফেলেছে। নাজমিন বেগমের যেন গল্পটায় আরো আগ্রহ বাড়ল। উৎসাহী কণ্ঠে বললেন, তারপর কি হলো? নাহিয়ান তপ্ত শ্বাস ফেলল, বলল, তারপর? কথা শেষ না করেই শব্দ করে আবার শ্বাস ফেলল, যেন ভীষণ দুঃখিত সে। নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করলেও কালো রঙের পাগলা কুত্তাটা লাল লাল চোখ মুখ করে আমায় কামড় দিল, সাথে তার বন্ধুটাও তো আছে। ভীষণ শোকাহত হলেন নাজমিন বেগম। জিজ্ঞেস করলেন, ইঞ্জেকশন পুশ করেছ? না হলে তো ব্রেইনে কুত্তার বাচ্চা জন্ম নেবে। জি, গুনে গুনে 14টা মারতে হয়েছে। পাগল কুত্তা, বুঝতেই তো পারছেন। নাজমিন বেগম চিন্তিত স্বরে নাহিয়ানের কাছে জানতে চাইলেন, এই মৌসুমে পাগল কুত্তা আসলো কিভাবে? নাহিয়ান ভীষণ অবাক ভঙ্গিমায় বলল, বিদেশ থেকে। উমা, আপনি জানেন না আন্টি? অবাকতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল সে। ঠোঁটে হাত রেখে রসিয়ে রসিয়ে কুকুরের আলাপ জুড়ল। মাসখানেক আগেই বিলেত থেকে বিলেতি কুত্তা দেশে এসেছে। সময় মতো ইঞ্জেকশন না পোষ করায় রাস্তায় যাকে পাচ্ছে তাকে কামড় দিচ্ছে। সামনে আবার ইলেকশন। আমার মতো একজন কর্মী ব্যস্ত মানুষকে পাগল কুত্তায় কামড় না দিলে এতদিনে জনগণের উন্নয়নে অনেক কাজ করে ফেলতাম। আসলে বুঝতেই তো পারছেন, কুত্তা তো আর মানুষের ভাষা বোঝে না, আর মানসিকতাও রাখে না। নাজমিন বেগম দেখলেন না তার পাশে বসা আরশ রাগের প্রকোপে দপদপ করে জ্বলে উঠছে। হাত দিয়ে সোফার বালিশ চেপে ধরে রাখায় তা প্রায় মুছে যায়। তিনি যে ভীষণ আগ্রহ নিয়ে পাগল কুকুরের বর্ণনা শুনছেন, সেই কুকুরটা আসলে আরশ। নাহিয়ান আরও বলল, পার্সিয়ান কুত্তা যেইগুলো হয় আন্টি, সেইগুলা কিছুটা মানুষের আকৃতির। দুটো পা, দুটো হাত, একটা খাড়া নাক, দুটো চোখ, দুটো কান আর একটা মুখও থাকে। আশ্চর্যজনক বিষয়, ঠোঁটও থাকে।
আপনি দেখেছেন কখনো এমন কুত্তা? নাজমিন বেগম দেখেননি বলে মাথা নাড়ালেন দুই পাশে। নাসির সাহেব কুকুরের গল্পে আগ্রহ না পেয়ে চলে গেলেন রুমে। নাহিয়ান কুটিল হেসে তাকালো আরুষের দিকে, বলল, একটু বাড়ির বাইরে পা রাখলেই দেখতে পারবেন, উৎপেতে বসে থাকে সবসময় আপনাদের বাসার সামনে। কিছুটা নারী লোভী কুত্তা, মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না। আরুষ দাঁতের দাঁত চেপে হিসিয়ে শুধালো, আপনার মতো তাই না মিস্টার আবরার? নাহিয়ান ভুলে মাথা দোলালো উপর নিচ, বলে বসলো, অতপর বুঝলো ভুল বলে ফেলেছে। কুটিল হাসির তোড়ে বাঁকানো ঠোঁট, তির্যক নয়ন দুটো আরুষের দিকে তুলে ধরতেই দুটো ঈগলের মতো দৃষ্টি এসে বিঁধল তার পানে। তীরের ফলা ছুঁড়ে দেওয়ার মতোই তাকিয়ে আছে সামনের লোকটা। পারলে এক্ষুনি হাতের দলা পাকানো বালিশটার মতো তাকে ছিঁড়ে ফেলতো। নাহিয়ান শ্লেষ মিশ্রিত হাসল। কপালে এসে একগাছি চুল জায়গা করে নিয়েছে বহুক্ষণ পূর্বে, তা হাত দিয়ে সরিয়ে নিতে নিতে আলগোছে বুড়ো আঙুল দেখালো, বোঝালো, কোনো কাজকলাই করতে পারবি না তুই আমার। আরস জিভ দিয়ে গাল ঠেলে হাসলো। ভীষণ মন কাড়া দৃশ্য দেখছে যেন। মিডল ফিঙ্গার বের করে চুলের ভাঁজে হাত চালালো। তীক্ষ্ণ হাসির তোড়ে বেঁকে গেল ঠোঁট। তীরের ফলার ন্যায় ভুরু উঁচিয়ে জিজ্ঞেস করলো যেন, তুই এখানে কি করছিস? নাহিয়ান গায়ে মাখলো না এমন ভঙ্গিতে গা ঝাড়লো। ওই রকম করে ইশারায় বুঝিয়ে দিল, তোর বউ খপ করে আমার হাতের মুঠোয় নিতে এসেছি, পাখি এবার খাঁচা ছেড়ে উড়াল দেবে। তাচ্ছিল্যের সহিত আরও যেন বলছে, তুই নিয়ে উড়াল দিবি? নাহিয়ান ভীষণ আত্মবিশ্বাসী ভঙ্গিমায় মাথা দোলালো, বলল, হ্যাঁ। আরও শ্লেষ মিশ্রিত স্বর নাহিয়ানের কানের ওভাবেই যেন ভাসল। কটাক্ষের সাথে যেন গম্ভীর মুখটা জিজ্ঞেস করছে, চিনিস কতদিন তুই ওকে? নাহিয়ান হাতের মাথায় দিয়ে আঙুল চুলকিয়ে ইশারায় দেখালো, 2। ঠোঁট নাড়িয়ে বলল, 2। আর আমি ওকে 13 বছর ধরে চিনি। আমাদের দুজনের চেনাজানা কতটুকু পুরানো তুই জানিস? তাতে আমার কি যায় আসে, তুই চিনলেই বা কি। এবার তোর পাখি আমার কাছে আটকা পড়বে। নাজমিন বেগম উঠে দাঁড়ালেন, বললেন, দুজনে কথা বলো, আমি যাই রান্না করতে রাতের জন্য। নাজমিন বেগম যেতে খাদে নামানো কণ্ঠস্বরে আরস খেকিয়ে উঠল, তোর চোখ তুলে ফেলবো আমি নাহিয়ান, কলিজা ছিঁড়ে ফেলবো তোর। কোন দিকে চোখ দিচ্ছিস তুই, বুঝে শুনে দিবি। নাহিয়ান হাসলো হো হো করে, আরসের কথা উড়িয়ে দিল হাওয়ায়, বলল, আমি তো তোর জান নিয়ে ফেলবো আরস, তুই কিছুই করতে পারবি না। ইউ ক্যান ডু এনিথিং। বসে বসে শুধু দেখবি, আমার চোখ কি একটা চুলও বাঁকাতে পারবি না। রাগে চেঁচিয়ে ওঠে, চোখের আকার শাসালো যেন আরস। হাউ ডিড ইউ ফাকিং থিঙ্কিং আই উড জাস্ট সিট অ্যান্ড ওয়াচ? নাহিয়ান চোখের পাতা ঝাপটালো, কিন্তু তুই কিছু করার আগে আমি ওকে বিয়ে করে নেব, খালাস হয়ে যাবে সব কিছু। আরস ধৈর্য হারালো এতক্ষণে, ছুঁড়ে ফেললো হাতের কুশনটা, তেড়ে এসে চেপে ধরলো নাহিয়ানের পাঞ্জাবের কলারটা, দিক বেদিক ভুলে মুষ্টি করে বসালো 2 ঘা ঘুষি। নিচের ঠোঁট একপাশ করে শ্বাস নিল, সাপের মতো হিসাতে লাগলো। নাহিয়ান হাসলো, আর সে রাগ দেখে ভীষণ আনন্দ লাগলো তার। কটাক্ষ করে বলে, ও এত প্রেম, বাহ। কথা শেষ করার আগে নাহিয়ানের গলাদাস চেপে ধরলো আরস, নাক দিয়ে টিমটিমিয়ে রক্ত উকি দিচ্ছে তার, এমনকি নাহিয়ানেরও। নাহিয়ান আরসকে ছাড়ানোর চেষ্টা করে না নিজ থেকে, ক্রূর হেসে বলে ওঠে, তোকে একটাও মারলাম না, আর তুই দেখি এখনই প্যানিক অ্যাটাক করে বসেছিস। ছ্যা। ঠোঁট বাঁকালো সে, আরসের কানের কাছে ঠোঁট নিয়ে বিশ্রী হেসে বলল, নুসরাতকে কখনো পাবি না তুই, বুঝেছিস আরস, কখনো পাবি না। আরসের দৃষ্টি ছুরির ফলার ন্যায় শীতল হলো। নাহিয়ানের দিকে তাকিয়ে কটাক্ষ করে হেসে উঠল আকস্মিক। নাহিয়ান ভুরু কুচকাল, পাগলের মতো করে হাসছে কেন তা দেখে অবাক হলো সে। আরস গলা ছেড়ে দিয়েছে নাহিয়ানের, মেঝেতে হাসতে হাসতে হাঁটু দিয়ে বসে পড়ল, নিচের দিকে ঝুঁকে গিয়ে হাসলো নিষ্পাপত্যার সহিত, মাথা ঝুঁকিয়ে নিল নিচের দিকে। হলরুম কাঁপল আরসের বিকট হাসির প্রতিধ্বনিতে। নাহিয়ান চেয়ে চেয়ে ভাবল, বউ বিয়ে করার শোকে পাগল হয়ে গেল নাকি। তার চিন্তা ভাবনার ভেতরেই গলাদেশ চেপে ধরে আবারও দ্বিগুণ চাপে। পূর্বের কোনো সতর্কীকরণ ছাড়া হাসি বিলীন হয়েছে ততক্ষণে মুখ ঠোঁট থেকে।
গম্ভীর মুখখানা রাখলো এবার নাহিয়ানের বরাবর। রাশভারী গলায় স্বাভাবিক ভঙ্গিতে বলে উঠল, এটা তো আমিও জানি নুসরাতকে আমি কখনো পাবো না, কিন্তু ও যদি আমার না হয়, আল্লাহর কসম আমি ওকে তোরও হতে দেব না, এমনকি কারোর হতে দেব না। নো ম্যাটার হোয়াট। প্রয়োজনে আমি তোকে খুন করতেও পিছপা হব না।